আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো তোমরা যারা আগে আমার পৌরনীতি ক্লাসগুলো করেছো, আশা করি তোমরা খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে নিয়েছো। খুব সামনেই তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরীক্ষা। তো এই জন্য আমরা আসলে একটা মেগা ক্লাসের আয়োজন করেছি। তোমাদের একটা রিভিশন আমরা চেষ্টা করব। আজকে আমরা প্রথম অধ্যায়টা, প্রথম পত্রের প্রথম অধ্যায়টা রিভিশন দিব। কারণ একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমরা যখন একটা পেপার পড়বা, ধরো পৌরনীতি প্রথম পত্র পড়লা বা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়লা বা দ্বিতীয় পত্র পড়লা, দেখবে যে ফার্স্ট চ্যাপ্টারটাকে আমরা বলি বা প্রথম অধ্যায়টাকে আমরা বলি যে একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। তো এই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে। তাহলে প্রথম পত্র থেকে কি হবে, একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? এই প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে, এবং এই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ পার্টটা তোমাদের নাই, তাই না? এই পৌরনীতি কাকে বলে, পরিধি, বিষয়বস্তু আর সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি সুশাসনের এই ক্রমবিকাশ, এই কয়েকটা জিনিস, এই তিনটা টপিক পড়লে কিন্তু তোমার প্রথম অধ্যায়ের একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঘুম এসে পড়তেছে, সমস্যা নাই, আমরা চলো ঘুমায়া দিলে একটু ক্লাস করে ফেলি, আশা করি যে ঘুম চলে যাবে। আর ওকে, ক্লাস আমরা আগে শুরু করি, পরে অন্য কথা বলতেছি। তো দেখো, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। তো এখানে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এখান থেকে তোমরা এমসিকিউর জন্য একটা জিনিস পড়বা, আমি দাগাই দিচ্ছি, এই জিনিসটা পড়লেই হবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক, বলো রাষ্ট্রবিজ্ঞানের জনককে? গ্রিক দার্শনিক এরিস্টটল। গ্রিক দার্শনিককে? এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল। উনি কি বলেছেন? যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং সে সমাজে বাস করে না, সে হয় দেবতা না হয় পশু। এই স্লাইডটা থেকে এই অংশটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। এটা থেকে ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, এটা থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, এই স্লাইডটা থেকে শুধু এটাই পড়বা একদম। মানে আমি আজকের ক্লাসে এই প্রথম পৌরনীতি সুশাসনের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা, আমি তোমাদের এখানেই মুখস্থ করে দিব। এটা আজকে বাসায় না পড়লেও হবে, একটু দেখো, একটু মনোযোগ দাও, এখান থেকে শুধু এই জিনিসটা পড়বা। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জন্য কে? এরিস্টটল একটা উক্তি দিয়েছিল যে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় দেবতা না হয় পশু। এই এতটুকু শিখলা, শেষ। এই স্লাইডের কাজ শেষ। এই এতটুকু জিনিস তোমার শিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন আসো এই পৌরনীতির ধারণা ও সংজ্ঞা। আমার ক্লাস যারা করেছো আগে, তোমাদেরকে আমি সবসময় বলি যে এই ধারণা এবং সংজ্ঞা, এগুলা থেকে কি প্রশ্ন আসে বলতো? ক নম্বরের প্রশ্ন আসে, আর খ নম্বরের যে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসে, এগুলো আসে। তো এখানে আমি অলরেডি বলেছিলাম যে তোমার পরিণতি সুশাসন প্রথম অধ্যায়ে দেখবা, প্রথম পত্রগুলাতে, মানে পরিণতি সুশাসনের যে প্রথম পত্র আছে, এই প্রথম পত্রের প্রত্যেকটা যে ধারণা ও সংজ্ঞা থাকবে, ওই ধারণাগুলোর কিছু কি থাকে, যে শব্দটা কোত্থেকে আসছে, শব্দটা কোন দেশি শব্দ, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয়। যেমন ইংরেজি সিভিক্স শব্দ থেকে তোমার এই পরিণতি শব্দের আবির্ভাব ঘটছে। এখন এই ইংরেজি সিভিক্স শব্দ, এটা আবার কোত্থেকে আসছে? এটা ল্যাটিন শব্দ থেকে আসছে। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে যে ইংরেজি সিভিক্স শব্দের প্রতিশব্দ হচ্ছে, বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। এই সিভিক্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। এই সিভিস মানে হচ্ছে, সিভিস মানে কি? দেখো, এখানে সিভিস ও সিভিটাসের অর্থ নাগরিক এবং নগর রাষ্ট্র। তাহলে এখানে সিভিস মানে হচ্ছে নাগরিক, আর সিভিটাস মানে হচ্ছে তোমার নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। এখান থেকে একটা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু দেখি যে যেটা বলতেছিলাম, এখান থেকে খ নাম্বারের প্রশ্ন কেমনে আসতে পারে একটু দেখো। আসতে পারে যে পৌরনীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পৌরনীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, বা পৌরনীতি শব্দের, পৌরনীতি শব্দ কিভাবে এসেছে ব্যাখ্যা করো। তো তখন তুমি কি বলবা?
পৌরনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটা আসছে দুইটা ল্যাটিন শব্দ থেকে, সিভিস এবং সিভিটাস। সিভিস মানে নাগরিক, আর সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র। মানে একটা রাষ্ট্রে নাগরিকের যে ধরনের আচার আচরণ রয়েছে সেগুলো নিয়ে যে বিষয়টা আলোচনা করে বা ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটাকে আমরা পৌরনীতি বলি। ঠিক আছে, তো এখানে দেখো যে আবার সংস্কৃত ভাষায় নগরকে কি বলে, এটা এমসিকিউর জন্য পড়বা। সংস্কৃত ভাষায় নগরকে বলে পুর বা পুরী, নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এটা একটা এমসিকিউর জন্য তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য একটু পড়বা। এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে আছে, দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি, দেখো প্রাচীন গ্রিসে এক একটি নগর রাষ্ট্র ছিল, এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রিসে কি ছিল? নগর। হ্যাঁ, তো এই প্রাচীন গ্রিসের এই অ্যাথেন্স, এই স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। তাহলে এই যে অ্যাথেন্স, এই যে স্পার্টা, স্পার্টা এটা উচ্চারণটা হচ্ছে স্পার্টা, অ্যাথেন্স স্পার্টা, এই দুইটা নাম খুব ভালো করে মনে রাখবা। অ্যাথেন্স স্পার্টা হচ্ছে গ্রিসের ছোট ছোট দুইটা শহর। ওই শহরগুলাই এক একটা রাষ্ট্র ছিল। কখন? ওই প্রাচীনকালে। প্রাচীনকালে গ্রিসে এই ছোট ছোট শহরগুলাই কি ছিল? এক একটা রাষ্ট্র, এক একটা নগর। শহরের আরেকটা সংস্কৃত ভাষা এটাকে নগর বলে। তো এই নগরগুলাই কি ছিল? এক একটা রাষ্ট্র ছিল, এই জন্য এগুলাকে নগর রাষ্ট্র বলা হতো। তাহলে যদি আসে নিচের কোনটা নগর রাষ্ট্র, কি বলবা? অ্যাথেন্স বা স্পার্টা যেটাই থাকে এটা আনসার করে ফেলবা। তাহলে নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। মানে এই প্রাচীনকালে গ্রিসে কি ছিল, যে এই প্রত্যেকটা এই নগর রাষ্ট্রে কি ছিল? অনেক মানুষ বসবাস করত, কিন্তু সব মানুষ কি ছিল না? রাষ্ট্রের নাগরিক ছিল না। যে সকল মানুষ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধুমাত্র তাদেরকেই নাগরিক বলা হতো। ঠিক আছে, ওই নগর রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অধিকার ভোগ করতে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, তাদেরকেই শুধুমাত্র নাগরিক বলা হইতো। তাহলে ওই নগর রাষ্ট্রগুলোতে যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো, মানে কি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকে কি বলা হইতো? নাগরিক বলা হইতো। তাহলে সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতির অর্থ ছিল অনেকটা সীমিত ও সংকীর্ণ। এটা কখন? প্রাচীনকালে। তাহলে এই স্লাইডটা কি বুঝতে পেরেছো ভাইরা? একটু বলো তো, সিভিক শব্দ কই থেকে আসছে? প্রাচীন গ্রিসে কি ছিল? নগর রাষ্ট্র ছিল। কয়টা ছিল নগর রাষ্ট্র? অ্যাথেন্স, স্পার্টা, এরকম অনেকগুলো নগর রাষ্ট্র ছিল। তো ওই নগর রাষ্ট্রে সব মানুষ নাগরিক ছিল না। যারা কি করত? রাষ্ট্রে পরিচালনায় অংশগ্রহণ করত, তাদেরকে নাগরিক বলা হইতো। বলো, এই স্লাইড ক্লিয়ার? একটু কমেন্ট করো। হ্যাঁ অবশ্যই। এখানে এই যে বদরুজ্জামান বিন হাবিব, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছো কি, যে নারী ও নিচু শ্রেণীর মানুষকে নাগরিক বলা হইতো না। নারীরা তো আগে নাগরিক ছিল না, নারীদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হইতো না, নিচু শ্রেণীর মানুষকে নাগরিক হিসেবে গণ্য করা হইতো না। পরে আস্তে ধীরে আধুনিক সমাজে এই বিষয়গুলো উঠে গেছে। তা এই স্লাইড ক্লিয়ার কিনা এটা বলো, একটু ক্লিয়ার লিখো, তাহলে আমরা পরবর্তী যাই। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি ভাইরা, তোমরা স্লাইডটা শেয়ার করো। স্লাইড তো শেয়ার করবে না, সরি, লাইভ ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে, আমি আজকে এই প্রথম পরিণতি শোষণ প্রথম পত্রের প্রথম অধ্যায় মুখস্থ করে দিব, কোন কোন জিনিস আসবে, কিভাবে পড়বা। আশা করি এটা ভাষায় আর ওইরকম জোর দিয়ে পড়া লাগবে না। আচ্ছা, একটু স্লো পড়াইতে হবে। ওকে, একটু স্লো পড়াবো। এই তোমরা এটা স্লাইডটা ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানেও একটা এমসিকিউ আছে, একটু দেখে নিবা। প্রাচীন গ্রিসে গুলা ছিল নগর রাষ্ট্র, কিন্তু বর্তমানে আধুনিক যে রাষ্ট্রগুলা, এগুলো আমরা কি বলি বলতো? জাতি রাষ্ট্র, নেশন স্টেট। আমাদের যে আধুনিক রাষ্ট্রগুলা, এগুলোর আমরা কি বলবো? বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, এগুলা কি? এগুলা জাতি রাষ্ট্র। আর প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলা কি ছিল? নগর রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রগুলা জাতি রাষ্ট্র, প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলা ছিল নগর রাষ্ট্র, যে শহরগুলা। ওকে, ওই স্লাইড ক্লিয়ার হইলে আমরা পরবর্তী জায়গায় চলে যাই। আচ্ছা, সবাই শেয়ার ডান লিখতেছে। আজকে শুধু প্রথম অধ্যায় পড়াবো, প্রথম পত্রের প্রথম অধ্যায়টাই শুধু পড়াবো আজকে। ওকে, তাহলে দেখো পৌরনীতির ধারণা ও সংজ্ঞাতে আমরা আরেকটা জিনিস এখানে দেখছি। এই চার্টটা আমরা একটু দেখবো যে আসলে পৌরনীতি এগুলো প্রায় দেখবা যে সিকিউর উদ্দীপকে আসে বা এমসিকিউতে আসে। মেইনলি দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, নাগরিক আর হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে, নাগরিকের কোন বিষয় নিয়ে আলোচনা করে? নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য। তো এই নাগরিকের অধিকার কর্তব্য ছাড়াও দেখো নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ, আন্তর্জাতিক রূপ,
নগর রাষ্ট্র থেকে তারা রাষ্ট্রের আলোচনায় গেছে, পরবর্তীতে বিশ্ব মানবতা আলোচনা করেছে। তো এই চারটা একটু এমসিকিউর জন্য দেখবা, এই চারটা প্রায় হচ্ছে ধরো এরকম দেওয়া থাকলো, আর এই জায়গায় পুরা চারটা দেওয়া আছে, আর এই জায়গাটাই মনে করো একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। তখন বলবে যে উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে, বা তোমার পঠিত বইয়ের কোন অংশটিকে ইঙ্গিত করছে। কিসের ইঙ্গিত করছে? পৌরনীতি বিষয়টির ইঙ্গিত করছে, তাই না? কোন বিষয়টি ইঙ্গিত করছে? পৌরনীতি, কারণ পৌরনীতি তো নাগরিক নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে। তো এই টাইপের যত কি বলে ডায়াগ্রাম আছে, ছক আছে, এগুলো একটু ভালো করে দেখবা, এগুলো থেকে উদ্দীপক আসে। যে এখানে মাঝখানে পৌরনীতি কথাটা না থেকে একটা কোশ্চেন সাইন দিয়ে দিল, দেন তোমাকে এই পৌরনীতি নিয়ে কোশ্চেনের আনসার করতে হবে। আর এখানে প্রচুর তথ্য দেওয়া আছে, এগুলা দেখেই তুমি বুঝতে পারবা যে পৌরনীতি আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। ওকে, এখানেই দেখো আরেকটা বিষয়, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? জুম করার প্রয়োজন আছে? আচ্ছা, অন্য অধ্যায় যেগুলো হার্ড এগুলো আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের পড়াবো। এখনো তো টাইম আছে, তোমাদের পরিণতি এখনো সময় আছে না, পরীক্ষা তো 28 তারিখে, পড়াই দিব, সমস্যা নেই। এই এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আর জুম করলে তো হচ্ছে আর ইয়া করা যাবে না, পুরো বিষয়টা তোমাদেরকে বোঝানো যাবে না। হ্যাঁ, হোপফুলি এখন দেখা যাচ্ছে, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। ওই যে আমি বলছিলাম এরকম একটা ডায়াগ্রাম আসবে, এখানে মাঝখানে ধরো কোশ্চেন সাইন থাকবে, আর এখানে মনে করো যে নাগরিক কথা লেখা, আর এখানে ধরো রাষ্ট্রের কথা বলা। কিভাবে প্রশ্ন আসতে পারে আমি এগুলা সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। বললো যে উদ্দীপকের কোন বিষয়টিকে ইঙ্গিত করছে সেটার পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত বিষয়টির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জুম করবো, সমস্যা নাই। এখন আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা, যে এই টাইপের ডায়াগ্রাম দেওয়া থাকবে, ডায়াগ্রামে প্রশ্নবোধক চিহ্ন একটা দেওয়া থাকলো, বললো যে উদ্দীপকে যে বিষয়টির ইঙ্গিত করছে সেটার পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো, সেটার পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো। তাহলে এই উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত জায়গাটাতে কি হবে, এটাকে একটু কমেন্ট করো। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটাতে কি হবে? এই প্রশ্নবোধক চিহ্নটাতে কি হবে? সবাই একটু কমেন্ট করো, একযোগে কমেন্ট করো। তাহলে এই প্রশ্নবোধক চিহ্নটাতে অবশ্যই পৌরনীতি কথাটা হবে, পৌরনীতি। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নতে পৌরনীতির কথা হবে। বলতেছে যে পৌরনীতির পরিধি বিষয়বস্তু আলোচনা করতে, তখন তুমি বিষয়বস্তু কি আলোচনা করবে? দেখবা এগুলা তোমাদের বইয়ে বিস্তারিত ভাবে দেওয়া আছে, এগুলা দেখবা যে বিস্তারিত দেওয়া আছে। আমরা কি করেছি, এখানে অনেকগুলা পয়েন্ট আছে এখানে। আচ্ছা, এখানে প্রায় 14টা মতো পয়েন্ট আছে, 14টি পয়েন্ট আছে। এই 14টা পয়েন্টে তুমি মুখস্থ করবা না, যে পয়েন্টগুলো তুমি পরীক্ষায় মনে রাখতে পারবা ওইগুলো মুখস্থ করবা। খেয়াল করো যে পৌরনীতি অবশ্যই কি করে, নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান। পৌরনীতি হচ্ছে একটা কি, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, মানে নাগরিকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, হ্যাঁ, তারপরে নাগরিক কিভাবে একটা সমাজ পরিচালনায় অংশগ্রহণ করবে, কিভাবে নাগরিক রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে নাগরিক বিষয়ক বিজ্ঞান, তাহলে পৌরনীতির হচ্ছে নাগরিক বিষয়ক। তারপরে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। মানব সভ্যতার আদি সংগঠন কি? পরিবার। তারপরে যে আদিম রাজনৈতিক ব্যবস্থা, ওইগুলো নিয়ে আলোচনা করে। তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করে। হ্যাঁ, বিভিন্ন দেশে কি কি ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তোমার পৌরনীতিতে আলোচনা করা হয়। এছাড়া দেখো রাজনৈতিক তত্ত্ব, অনেক ধরনের রাজনৈতিক তত্ত্ব আছে, তাই না? তো এই রাজনৈতিক তত্ত্বগুলো কিন্তু পরিণতি সুশাসন বিষয় আলোচনা করে থাকে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া তোমাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় নিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। পৌরনীতি থেকে তোমাদের যে পৌরনীতি বিষয়টি আছে, আমি আশা করব
কোনোভাবেই A+ মিস করবে না। এছাড়া তোমাদের কিন্তু ইসলামের ইতিহাস খুবই ভালো দিয়েছো, ইতিহাস যারা আছে তারাও ভালো দিয়েছো, যুক্তিবিদ্যা ভালো দিয়েছো, ভূগোল যাদের ছিল তারা মেবি অনেকেই ভালো করেছো এবং কিছু আছো যারা একটু খারাপ করেছো। বাট আমি এভারেজ যদি হিসেব করে থাকি যুক্তিবিদ্যা সবারই ভালো হয়েছে, ইতিহাস ইসলামের ইতিহাস সবারই ভালো হয়েছে। এখন পৌরনীতি বিষয়টি কোনোভাবে A+ মিস করবে না। আমি আশা করব তোমরা কোনোভাবেই অবহেলা করবে না, এবং কোনো কন্টেন্ট যদি বুঝাতে সমস্যা থেকে থাকে দ্রুত সেগুলো সলভ করে নাও, এবং ইনশাল্লাহ A+ পেতেই হবে। তো আজকে তোমরা অর্থনীতির ক্লাস করেছো, পরিণীতির ক্লাস করেছো, বা এখন চলছে পরিণীতির ক্লাস, আগামীকালকে ইনশাল্লাহ এভাবে শিডিউল অনুযায়ী ক্লাসগুলো হবে। থাকো আমাদের সাথে, সুন্দর করে ক্লাসগুলো এনজয় করো এবং ভালো রেজাল্ট করো, সে প্রত্যাশা থাকবে। পাশাপাশি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ওই যে তোমাদের যে টার্গেট, সেটি টার্গেট BU এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, সঠিক গাইডলাইন্স যদি পাও তাহলে তুমি তোমার স্বপ্নকে জয় করতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে সঠিক গাইডলাইন্স দিতে আমাদের পক্ষ থেকে রয়েছে এই যে টার্গেট BU চ্যালেঞ্জ স্কোয়াড। প্রত্যেকটি টিচার এখানে অনেক বেশি জানেন, বুঝেন এবং চমৎকার হইতে পড়াবেন ইনশাল্লাহ। টিচারদের ব্যাপারে আমি আর কিছু বলতে চাইনি, এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কি কি গিফট গুলো থাকবে সেটা তোমরা অলরেডি জেনেছো এবং এখনই দেখতে পাচ্ছ। তো তোমাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তোমরা যারা এখনই আমাদের কোর্সে এনরোল করেনি দ্রুত আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বার 013078385 এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত কোর্সে এনরোল করে নাও। দেখো হবে তোমাদের সবার সাথে পেইড ব্যাচে, এবং তোমাদের স্বপ্নকে জয় করতে, তোমাদের স্বপ্নকে সত্যি করতে আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তাহলে কত এটি যে পৌরনীতিতে কোনোভাবে A+ মিস করা যাবে না। আর যারা এখনো টার্গেট DU চ্যালেঞ্জ স্কোয়াড কোর্সে এনরোল করেনি দ্রুত এনরোল করে নাও। আজ এই পর্যন্ত, ক্লাসটা এনজয় করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে গালিব ভাইয়া তোমাদেরকে একটা দিক নির্দেশনামূলক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তো তোমরা তো HSC পরীক্ষার্থী, 2 দিন পরে অবশ্য তোমাদের কোথাও না কোথাও কোচিং এর জন্য ভর্তি হতে হবে। সো আমাদের যে টার্গেট DU ব্যাচ আছে এখানে তোমরা চাইলে এনরোল করতে পারো। সেক্ষেত্রে তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এক ধাপ আগায় যেতে পারবা। ওকে, তো যাই হোক, আগে মানে টার্গেট ডিউতে যাওয়ার আগেও আমাকে আগে HSC পাস করতে হবে। তো HSC পাস করতে হলে যাদের পৌরনীতি আছে অবশ্যই এটাতেও ভালো রেজাল্ট করতে হবে। সো এটা নিয়ে একটু আলোচনা আবার শুরু করি আমরা। তো দেখো, এখানে আমরা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে অনেক বইয়ে অনেক রকমের পয়েন্ট আছে। আমি 8টা থেকে 9টা পয়েন্ট ভালো করে শিখবো। 8 থেকে 9টা পয়েন্ট যেটা আমি মনে রাখতে পারবো, বা এখানে কোনো লিমিটেশন নাই যে তোমার এতটা পয়েন্ট মনে রাখতে হবে। তুমি 5টা পয়েন্ট তুমি খুব ভালো করে মনে রাখছো, ওই 5টা পয়েন্টে তুমি পেজ ভরে লিখে আসবে, তাইলেই হবে। তাহলে এখানে দেখো, পৌরনীতি মানে হচ্ছে নাগরিকতা বিষয়ক, মানে নাগরিক সম্পর্কিত যে তথ্য আছে, নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে হচ্ছে পৌরনীতি আলোচনা করে। তারপরে দেখো যে মানব সভ্যতার আদি সংগঠন কি? আদিম রাজনৈতিক ব্যবস্থা, আদিম যে সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হইতো, রাষ্ট্র পরিচালনা করতো, যেমন যে নগর রাষ্ট্রগুলোর আলোচনা হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। তারপরে দেখো যে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করে। এক এক দেশে এক এক রকমের রাজনৈতিক ব্যবস্থা থাকতে পারে, তাই না? এক এক দেশে এক এক রকম রাজনৈতিক প্রতিষ্ঠান থাকতে পারে, এগুলো নিয়ে আলোচনা করে। তারপরে একটা জিনিস দেখো যে রাজনৈতিক বিভিন্ন তত্ত্ব আছে, রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ করে। একইভাবে যে জিনিসটা তুমি খুব সহজে মনে রাখতে পারবা পয়েন্টগুলো, এখানে কয়েকটা পয়েন্ট সিম্পল ভাবে দেওয়া আছে। দেখো যে নাগরিকের স্থানীয় দিক, নাগরিকের জাতীয় দিক, নাগরিকের আন্তর্জাতিক দিক, তারপর নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 6টা পয়েন্ট তোমার এমনি হয়ে যেতেছে। নাগরিকের স্থানীয় দিক, নাগরিকের জাতীয় দিক, নাগরিকের আন্তর্জাতিক দিক, এখানে হচ্ছে 3টা। নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। তারপরে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 6টা পয়েন্ট হয়ে গেল না? তারপর নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, রাজনৈতিক তত্ত্ব বা রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। এই 8টা টপিক যদি ভালো করে লিখতে পারো তাহলেই হবে। এখন আসলে স্থানীয় দিক মানে কি? নাগরিকের স্থানীয় দিক বলতে এখানে আসলে কি বুঝাইতেছে? স্থানীয় দিক বলতে ধরো তুমি ঢাকা শহরের কি বলে যে বনানী এলাকায় বসবাস করো। তো এখন এই বনানী এলাকায় কি আছে? এখানে তোমার সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়, সিটি কর্পোরেশন ওই জায়গার দেখভাল করে। তো স্থানীয় দিক হচ্ছে তোমার একদম রুট লেভেলে, তুমি কোন পাড়া বা মহল্লায় বসবাস করো, ওই জায়গায় তোমার কি অধিকার আছে, কি দায়িত্ব আছে, কি ধরনের
আচরণ তোমার এখানে করতে হবে, ওই সংক্রান্ত বিষয় নিয়ে এটা আলোচনা করে। নাগরিকের জাতীয় দিক, জাতীয় দিক মানে হচ্ছে ফর এক্সাম্পল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে প্রত্যেকটা নাগরিকের কি ভোট প্রদান করা একটা নাগরিক কর্তব্য। জাতীয় পর্যায়ে তুমি কিভাবে একটা রাষ্ট্রকে আগায় নিতে সাহায্য করতেছো, জাতীয় পর্যায়ে একটা নাগরিকের কি কি দায়িত্ব রয়েছে, কি কি কর্তব্য রয়েছে, এবং জাতীয় পর্যায়ে সে কি কি অধিকার ভোগ করতে পারে, ওই সকল বিষয় হচ্ছে নাগরিকের জাতীয় বিষয়, এই যেগুলো নিয়ে আলোচনা করে। আর সর্বশেষ হচ্ছে নাগরিকের আন্তর্জাতিক বিষয়। হ্যাঁ, আন্তর্জাতিক রূপ কি, এই আন্তর্জাতিক কি বিষয় নিয়ে আলোচনা করে। তোমার তো অনেক সময় বাংলাদেশ থেকে বাইরে যেতে হয়, তো দেশের বাইরে যে তুমি যাও অনেক প্রসেস আছে, তুমি পাসপোর্ট তৈরি করো, এটা তোমার পাসপোর্ট যে পাওয়া, এটা তোমার একটা কি একটা অধিকার। আন্তর্জাতিক ভাবে ধরো তুমি অন্য কোনো একটা দেশে গিয়েছো, ওইখানে গিয়ে বিপদে পড়েছো, ফর এক্সাম্পল তুমি পড়াশোনা করতে অস্ট্রেলিয়া গিয়েছো, অস্ট্রেলিয়া গিয়ে তুমি একটা কি বিপদের সম্মুখীন হয়েছো। অস্ট্রেলিয়াতে কি আছে, বাংলাদেশের এম্বাসি আছে, কনসুলেট আছে, ওইখানে গিয়ে যে তুমি সেবা পাচ্ছ, ওইটা হচ্ছে নাগরিকের আন্তর্জাতিক দিক, তাই না? আন্তর্জাতিক তোমার কি আছে, কিছু অধিকার আছে, ওই অধিকারগুলো নাগরিকের আন্তর্জাতিক দিক আলোচনা করে পৌরনীতির এই অংশটা। ঠিক আছে, তো এটা বলতেছে যে নাগরিকের আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করে। এখন আন্তর্জাতিক রূপে শুধু তোমার যে অধিকার আছে তা না, কিছু কর্তব্য আছে। তুমি আন্তর্জাতিক কোনো একটা রাষ্ট্রে গিয়ে, বহির্বিশ্বে গিয়ে তুমি অবশ্যই এমন কোনো কাজ করবে না যারা তোমার দেশের কি করবে, মান ক্ষুণ্ণ করবে। সো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। এখন নাগরিকের বর্তমান, ভবিষ্যৎ, অতীত। অতীত মানে কি, এক সময় রাষ্ট্রগুলা কেমন ছিল, মানুষের কি কি অধিকার কর্তব্য ছিল, বর্তমানে মানুষ কি কি ধরনের অধিকার কর্তব্য পালন করছে, এবং ভবিষ্যতে নাগরিক অধিকার কর্তব্য বা নাগরিকের করণীয় গুলা কেমন হইতে পারে, ওই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে পৌরনীতি আলোচনা করে, সাংবিধানিক অগ্রগতি বিষয়ক মূলক আলোচনা করে। দেখো এখানে প্রায় 13টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলা তোমার 7টা থেকে 8টা পয়েন্ট, একটু পয়েন্টগুলা লিখবা, প্রত্যেকটা পয়েন্ট এভাবে লিখবা, পয়েন্টগুলা লিখে লিখে পয়েন্টগুলোকে কি করবা, একটু ব্যাখ্যা করবা, প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে ব্যাখ্যা করবা। পয়েন্ট লিখলা, আন্ডারলাইন করলা, ব্যাখ্যা দিলা, পয়েন্ট লিখলা, আন্ডারলাইন করলা, ব্যাখ্যা দিলা, পয়েন্ট লিখলা, আন্ডারলাইন করলা, ব্যাখ্যা দিলা। হোপফুলি এইভাবে যদি পরীক্ষা লিখো, তিনে 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 তিন পাওয়ার একটা সম্ভাবনা তোমার তৈরি হবে। ঠিক আছে, পরিধি ও বিষয়বস্তু এই জিনিসটা পড়বা। এখন দিস ইজ নট অনলি যে ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি ইজি, তোমার প্রসেসটা বুঝতে হবে। এরকম অনেকগুলা পয়েন্ট থাকবে, যে পয়েন্টগুলো তুমি সহজে মুখস্থ করতে পারবা, শুধু ওই পয়েন্টগুলো তুমি পড়বা। যে পয়েন্টগুলো সহজে মুখস্থ করতে পারবা, শুধু ওই পয়েন্টগুলোই তুমি পড়বা, এটা একটু মাথায় রাখবা শুধু। ওকে, তাহলে পৌরনীতি গেল। এখন আসো সুশাসন। পিডিএফ তোমরা লাইভ শেয়ার করো, শেয়ার করলে হচ্ছে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শেয়ার করে স্ক্রিনশট নিয়ে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আমাকে বলো, তুমি কি প্রসেসটা বুঝতে পারছো যে কিভাবে পড়বা, পরিণতি প্রথম পত্রের এই টপিকগুলা কিভাবে পড়বা, কিভাবে টপিক ধরে ধরে, পয়েন্ট ধরে ধরে পড়বা, এটা বুঝতে পারছো কিনা? পিডিএফ দিবে, পিডিএফ, এটা তুমি গ্রুপে যোগাযোগ করো, তোমাদের পিডিএফ দিবে। ঠিক আছে, তাহলে এখন আসো দেখি এই কনসেপ্ট ডেফিনেশন অফ গুড গভর্নেন্স। আচ্ছা, এই গুড গভর্নেন্স মানে কি? এই গুড গভর্নেন্স মানে কি? মানে হচ্ছে সুশাসন। তো এখন এই সুশাসন শব্দটা জানতে হইলে তোমাকে আগে জানতে হবে শাসন মানে কি। শাসন মানে হচ্ছে এই গভর্নেন্স। তো এই গভর্নেন্স মানে কি এটা বুঝতে হবে। দেখো এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতে শাসন বলতে কি বোঝাচ্ছে, যে শাসনের ক্ষমতা, কর্তৃত্ব ও ব্যবস্থাপনা, কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে। তো গভর্নেন্সকে কি হিসেবে চিহ্নিত করা হচ্ছে? শাসনের ক্ষমতা, কর্তৃত্ব, ব্যবস্থাপনা, কৌশল ও নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তো দেখো 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায়, তো বিশ্বব্যাংক হচ্ছে সুশাসনের একটা শাসনের একটা কি করেছে, গভর্নেন্সের একটা সংজ্ঞা দিয়েছে। কি বলছে, যে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। ঠিক আছে, তো এই দেখলাম আমরা গভর্নেন্স মানে কি। গভর্নেন্স মানে কি, একটা দেশ পরিচালনায়, একটা রাষ্ট্র পরিচালনার জন্য ওই রাষ্ট্রটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, নাগরিকের অধিকার কর্তব্যগুলো বজায় থাকে। ঠিক আছে, সেগুলো বজায় রাখার জন্য রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা ক্ষমতা প্রয়োগ করা, একটা বল প্রয়োগ করা, এবং সেটা কিসের জন্য? নাগরিকের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। ওইটাকেই গভর্নেন্স বলা হচ্ছে। তো এই গভর্নেন্স শব্দের সাথে সু শব্দটা যোগ হয়ে কি হয়েছে, সু বা গুড শব্দটা যুক্ত হয়ে কিন্তু এখানে
গুড গভর্নেন্স হয়েছে। দেখো এখানে খেয়াল করো, এই আলোচনাটা এখানে আছে যে এই গভর্নেন্স শব্দের সাথে কি যুক্ত হয়েছে? সু মানে হচ্ছে এখানে এই যে গুড, সু মানে হচ্ছে এই গুড। ওকে, তো গভর্নেন্স শব্দের সাথে সু বা গুড যুক্ত হয়ে এখানে গুড গভর্নেন্স বা সুশাসন শব্দটি এসেছে। গভর্নেন্স শব্দের সাথে একটা সুযুক্ত হয়ে গুড গভর্নেন্স বা সুশাসন শব্দটি এসেছে। তো শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে এখন দেখো যে 2000 সালে, হ্যাঁ এই 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে এটা একটু গুরুত্বপূর্ণ, দেখো যে সুষ্ঠু গভর্নেন্স হবে, সুষ্ঠু গভর্নেন্স বা এটা বাদ দাও, সুষ্ঠু সুশাসন, মানে এখানে যদি আমি দেখি যে এটা বাদই দাও, সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই যে সুশাসন 4টা স্তম্ভের উপর নির্ভরশীল, এটা কে বলতেছে? বিশ্বব্যাংক বলছে। কত সালে? 2000 সালে। তো এটা একটু ইম্পর্টেন্ট, সুশাসনের জন্য এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট যে বিশ্বব্যাংক বলতেছে যে সুশাসন 4টা স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টা স্তম্ভ কি? বিশ্বব্যাংকের মধ্যে 4টা স্তম্ভ কি? একটা হচ্ছে দায়িত্বশীলতা, একটা হচ্ছে স্বচ্ছতা, একটা হচ্ছে আইনি কাঠামো, আর 4 নাম্বারটা হচ্ছে অংশগ্রহণ। ঠিক আছে, তো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ, এই 4টা কি? এই 4টা স্তম্ভ। কিসের স্তম্ভ? সুশাসনের স্তম্ভ। এই সুশাসনের এই 4টা স্তম্ভের কথা কে বলেছে? বিশ্বব্যাংক বলেছে 2000 সালে। ঠিক আছে, এটা একটু দেখবা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে সুশাসনকে আসলে খুব সিম্পলি সংজ্ঞায়িত করা যায় না। তো এই সুশাসন ধারণাটা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, খেয়াল করো। সুশাসন ধারণাটা বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটা ধারণা। তাহলে সুশাসনের ধারণাটার প্রবর্তন কে করেছে? বিশ্বব্যাংক। তাহলে সুশাসনের ধারণাটা বিশ্বব্যাংক উদ্ভাবিত একটা ধারণা। একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসনের ধারণাটি গুরুত্বপূর্ণ করে তোলে। খেয়াল করো 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে এই সুশাসন শব্দটা সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়? এটা খেয়াল করো, 1989 সালে বা 1989 খ্রিস্টাব্দে এই সুশাসন প্রত্যয় বা সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ক নাম্বারের প্রশ্ন তো একটু আসতে পারে। তো ক নাম্বারের প্রশ্ন এবং এমসিকিউর জন্য এই দুইটা পার্ট একটু ভালো করে দেখবা। এখানে যেগুলো মার্ক করে রেখেছি, এই মার্কিং অংশটুকু একটু দেখে যাবা, তাইলেই আশা করি এখান থেকে এমসিকিউ এবং ক নাম্বারের প্রশ্ন তোমরা কমন পাবা। একটু কমেন্টে দেখি কি বলতেছো তোমরা। আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, বিশ্বব্যাংক এই সুশাসন ধারণাটা উদ্ভাবন করেছেন এবং এই বিশ্বব্যাংকই 1989 খ্রিস্টাব্দে সুশাসন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছে। ঠিক আছে, ওকে। এখন আরো কিছু জিনিস এখানে দেখার আছে, সেটা হচ্ছে সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কোন বৈশিষ্ট্যগুলো দেখলে তুমি বুঝবা যে একটা দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক আছে, তো সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি কি খেয়াল করো। অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তো এই অংশগ্রহণমূলক প্রক্রিয়া জিনিসটা কি? একটা রাষ্ট্রে নাগরিকের রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করা। নাগরিকের কি ধরনের ক্ষমতা আছে বলতো? জবাবদিহিতার ক্ষমতা আছে। সে জবাবদিহিতা করাইতে পারে রাষ্ট্রের সরকারকে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানকে। যে কোনো রাষ্ট্র পরিচালনার কাজে নাগরিক সহ রাষ্ট্রের সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলে তখন এটা সুশাসন প্রতিষ্ঠিত হবে ওই রাষ্ট্রে। ঠিক আছে, একইভাবে দেখো নৈতিক মূল্যবোধ। রাষ্ট্রের নাগরিক, সরকারি কর্মচারী, কর্মকর্তা, আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবার অবশ্যই কি থাকতে হবে? নৈতিক মূল্যবোধ বা মোরাল ভ্যালুস থাকতে হবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো যে স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা, আইনের শাসন, এগুলো মুখস্থ করবা। এখন তুমি রাষ্ট্র পরিচালনা করতেছো বা তুমি মানুষের কাছে জবাবদিহি করছো না, ঠিক আছে, বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিন্তু সে দুর্নীতি করছে, তার কোনো জবাবদিহিতা নাই, তাহলে কি হইলো না? স্বচ্ছতা থাকলো না। ঠিক আছে, বা তুমি সরকার খুব গোপনে, মানুষকে না জানায় গোপনে বৈদেশিক কোন একটা দেশের সাথে একটা চুক্তি করলে, এটা মানুষ জানলো না, তাহলে এখানে স্বচ্ছতা থাকলো না।
তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হইল না। তো সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা থাকা লাগবে, বৈধতা থাকা লাগবে। একটা রাষ্ট্র পরিচালনা করছে একটা সরকার বা একটা কর্মচারী, সে সরকারি একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে কিন্তু তার কোনো বৈধতা নাই, অবৈধভাবে নিয়োগ পেয়েছে বা একটা সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তখনও কিন্তু ওই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাহলে এখানে গেল আরেকটা বিষয়, দায়িত্বশীলতা। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্বশীলতা রয়েছে, রাষ্ট্রের সরকারি বেসরকারি সকল কর্মচারীরাও কি করবে, তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবা বা করবে, ওইটাকে বলা হচ্ছে দায়িত্বশীলতা। আমাদের নাগরিকদের যেমন যথাযথ কর্তব্য বা দায়িত্ব পালন করা উচিত, সরকারি বেসরকারি কর্মচারীদের কি করা উচিত, দায়িত্ব পালন করা উচিত। সর্বোপরি হচ্ছে আইনের শাসন। তুমি অপরাধ করেছো, সঠিকভাবে কি হয় নাই, তোমার বিচার হয় নাই, তাহলে কি হবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমরা এর আগে বিগত বছরগুলোতে দেখেছি কি অনেক অপরাধী কি হয়েছে, জামিনে মুক্তি পেয়ে গিয়েছে, বাট আইনের শাসন কি হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। তো এই আইন প্রণয়নকারী যে সংস্থা রয়েছে প্লাস আমাদের যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা জজ কোর্ট রয়েছে, ওইখানে কি করতে হবে, বিচারকদেরকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে। তারপরে দায়বদ্ধতা ও জবাবদিহিতা। জবাবদিহিতা মানে কি, যে কোনো সরকারি কর্মচারী কি করতে হবে, রাষ্ট্রের কাছে বাধ্য সে তার কাজের জন্য জবাবদিহি করা। ঠিক আছে, অনেক জায়গায় আমরা দেখতে পারি বাংলাদেশে জবাবদিহিতা নাই, এই জিনিসগুলো নাই বিধায় আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। একইভাবে রাষ্ট্রের কর্মচারীদের দক্ষতা থাকা লাগবে, জনপ্রশাসনের সেবা ধর্মী মনোভাব থাকা লাগবে, যে মানুষকে সেবা করবে এই ধরনের চিন্তা ভাবনা মেন্টালিটি থাকতে হবে, এবং সততা থাকতে হবে। বিচার বিভাগের কি থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। এই কথাটা আমরা প্রায়ই শুনি যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, রাষ্ট্র সরকার যদি বিচার বিভাগকে কি করে, প্রধানমন্ত্রী যদি বলে দেয় আপনি এই বিচারের এই রায় দিবেন, কোন বিচারককে যদি বলে, তাহলে তো এখানে কি হচ্ছে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, যেমনে আরেকভাবে হচ্ছে ওই বিচার বিভাগের যে স্বাধীনতা এটাও ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে এখন আমাকে বলো যে এই সুশাসনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো, এখানে প্রায় 11টা আছে। এর মধ্যে তুমি শিখতে পারো যে স্বচ্ছতা, তারপরে হচ্ছে কি বলে যে জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, দক্ষতা, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, সততা আর স্বাধীন বিচার বিভাগ। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বৈশিষ্ট্যগুলো থেকে তোমার এই গরুর গতে প্রশ্ন আসতে পারে। সো এই বৈশিষ্ট্যগুলো কি আমি এগুলো এক্সপ্লেইন করেছি, তোমরা এই পয়েন্টগুলো মুখস্থ করে নিবা, দেন এই পয়েন্টগুলো জাস্ট কি করবা, পরীক্ষায় ব্যাখ্যা করবা, পরীক্ষায় এই পয়েন্টগুলো জাস্ট একটু একটু করে ব্যাখ্যা করবা। সর্বোপরি লাস্ট যে অংশটা তোমাদের আছে, এখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পড়ার প্রয়োজন নাই। তোমাদের এই লাস্ট এই টপিকটা পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, এটা দেখবা যে ঘ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। এই টপিকটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের জন্য আসবে, ঠিক আছে। এই একটা টপিক যেটা অবশ্যই ঘ নাম্বার প্রশ্নের জন্য আসবে, যে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বিশ্লেষণ করো, ঠিক আছে। এই ক্রমবিকাশ মানে কি, ক্রমবিকাশ মানে এই যে নাগরিক সম্পর্কিত জ্ঞান, নগর রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান, রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান, এটা আসলে প্রাচীন কাল থেকে বর্তমান কালে কিভাবে আসছে, এই জ্ঞানের ধারাটা অতীত কাল থেকে বর্তমান কালে কিভাবে এই ধারাটা প্রবাহিত হয়ে আসছে, এইটা আলোচনা করেছে। দেখো যে আগে কি ছিল, আগে হচ্ছে সমাজ ছিল বা রাষ্ট্র ছিল কি, কোন একটা অঞ্চলের মানুষ ছিল সমাজ ভিত্তিক। দেখো এখানে বলতেছে যে সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতিনীতি প্রচলিত ছিল, ঠিক আছে। তো এই সমাজবদ্ধ মানুষ কিছু নিয়ম কানুন রীতিনীতি সমাজ থেকে এটা উদ্ভূত হয়ে সেটা তারা পালন করেছে। এখন ওই প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের কথা বলা আছে, যে নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের জীবনকে নিয়ন্ত্রণ করতো কতগুলো বিধিবিধান, নিয়ম কানুন। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলারে কতগুলো, নগর রাষ্ট্রগুলোর যে নাগরিক ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করতো কি, কতগুলো বিধিবিধান বা নিয়ম কানুন। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো শুধুমাত্র তাদেরকে নাগরিক বলা হইতো, সবাইকে নাগরিক বলা হতো না। তারপরে অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখা আলোচনা করা হতো তাকে বলা হতো পৌরনীতি। হ্যাঁ, অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখায় আলোচনা করা হতো তারাই পৌরনীতি বলা হইতো। এখন সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুর বা পুরী, এবং এর অধিবাসীদের বলা হতো পুরবাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌর জীবন। নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পৌরনীতি। তাহলে প্রায় প্রত্যেকটা বিশ্বেই আমি দেখতে পাচ্ছি, জায়গায় দেখতে পাচ্ছি, গ্রিসের নগর রাষ্ট্রে আমি দেখতে পাচ্ছি যে নাগরিক সম্পর্কিত আলোচনাকে পৌরনীতি বলা হচ্ছে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি যে
নাগরিক সম্পর্কিত জ্ঞানকে কি বলা হইতো? পৌরনীতি বলা হইতো। তো আস্তে আস্তে এই পৌরনীতির যে ধারণাটা এটা আরো বড় হইতেছিল, ঠিক আছে, বাড়তেছিল। পৌরনীতি সংক্রান্ত ধারণা এটা আরো স্প্রেড করছিল, ব্রড হচ্ছিল, বাড়তেছিল। এখন দেখো সুদূর অতীতেও শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। আগে তো বিভিন্ন রাজারা ছিল, সম্রাটরা ছিল, যারা দেশ পরিচালনা করত। তো তাদেরও মেইন উদ্দেশ্য কিছু ছিল? জনগণের কল্যাণ সাধন করা। তো দেখো এরিস্টটল তো তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণী বিভাগই করেছিলেন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে। তারপরে প্রজা ও রাষ্ট্রের জনগণের কল্যাণে যে সরকার শাসন পরিচালনা করত তাকে তিনি স্বাভাবিক সরকার, এবং প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে যে সরকার শাসন পরিচালনা করত তাকে তিনি কি বলতেন? ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য পরিচালনা করতো, তাকে এখানে বিকৃত সরকার বলতো। হ্যাঁ, মানে এখানে কয়েকটা বিষয়, এই যে ক্রম বিকাশ আছে, এখানে তোমার নগর রাষ্ট্র নিয়ে একটু আলোচনা করবা, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র, তারপরে হচ্ছে ভারতের পৌর জীবন নিয়ে একটু আলোচনা করবা, তারপরে হচ্ছে এই যে এরিস্টটলের কথা আছে, এরিস্টটলের কথা একটু আলোচনা করবা। এরিস্টটল কি বলছে? যে প্রজা বা রাষ্ট্রের জনগণের কল্যাণের কথা চিন্তা করে যে সরকার শাসন করত তাদেরকে উনি হচ্ছে স্বাভাবিক সরকার বলতো, আর প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য যে সরকার শাসন করত ওনাকে তিনি ওই সরকারকে এরিস্টটল বিকৃত সরকার বলতো। এখন এরিস্টটলের মতে রাষ্ট্রের প্রধানতম ও পবিত্রতম লক্ষ্য হচ্ছে নাগরিকের জন্য উন্নতর কল্যাণকর জীবনের নিশ্চয়তা বিধান করা, জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নৈতিক উৎকর্ষতা সাধন করা। তাহলে এরিস্টটলের যে মতবাদগুলো আছে এটা একটু মুখস্থ করতে হবে। তারপরে নগর রাষ্ট্র প্রাচীন গ্রিসে ছিল, এটা তোমরা জানো। তারপরে পৌর জীবন বলা হয়তো কোথায়? ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে। তো এই ওনার কথা কিছু মুখস্থ করলা, এরিস্টটলের কথা পয়েন্ট কিছু তুমি এখানে লিখলা, পরিণত সুশাসনের ক্রমবিকাশে। তারপরে কি আসে দেখো, শুধু তাই নয়, এরিস্টটল এই নিয়মতন্ত্রবাদ ও আইনের শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কেও সেই প্রাচীন যুগেই লেখনী ধারণ করেছিলেন। তাহলে এরিস্টটল আরো কিছু বিষয় এখানে তুলে এনেছিলেন, সেটা হচ্ছে নিয়মতন্ত্রবাদ ও আইনের শাসনের প্রয়োজনীয়তা। একটা দেশে আইন প্রয়োগ করে যে শাসন পরিচালনা করা উচিত, এই তথ্যগুলোও এরিস্টটল বহু আগে বলে গিয়েছেন। এমনকি তিনি সরকারের স্বেচ্ছাচার প্রতিরোধ করার জন্য সরকারের কাজকে আইন, শাসন ও বিচার এই তিন ভাগে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন। এই যে আমাদের প্রত্যেকটা দেশে দেখবে যে কি আছে, আমাদের দেশে কি আছে? একটা আইন বিভাগ আছে, একটা শাসন বিভাগ আছে, একটা বিচার বিভাগ আছে। এই যে আইন, শাসন, বিচার বিভাগের এই ধারণা সেই শত শত বছর আগে এরিস্টটল দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এই যে স্লাইডের এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট এই পৌরনীতি সুশাসনের ক্রম বিকাশের তথ্য অ্যাড করার জন্য। তুমি যখন এই ঘ নম্বর প্রশ্ন আনসার করবে অবশ্যই তথ্যগুলো যখন দিবা এখানে ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা। তাহলে এই স্লাইডের যে তথ্যগুলা এগুলো একটু চেষ্টা করবা মুখস্থ করার জন্য। ওকে, তারপরে দেখো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র আজ আর নেই। আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতি রাষ্ট্র বা নেশন স্টেট, এবং এগুলো আয়তনে যেমন বিশাল তেমনি জনসংখ্যায়ও কি বিপুল। মানে এই যে আদিম কালের নগর রাষ্ট্র ইভলভ হয়ে বিবর্তিত হয়ে আধুনিক বিশাল বিশাল অঞ্চলের নগর রাষ্ট্র মানে জাতি রাষ্ট্র গঠন হওয়া শুরু হয়েছে। ওইখানে জনসংখ্যা বেশি, ওই রাষ্ট্রগুলোর আয়তন বেশি, এবং এসব রাষ্ট্রে নাগরিকের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের এই জটিল আচরণ, কার্যাবলী ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যে শাখা বর্তমানে আলোচনা করে তাকেই মেইনলি পৌরনীতি বলা হয়। তাহলে প্রাচীন কালে রাষ্ট্রের ব্যবস্থা কেমন, রাষ্ট্র ব্যবস্থাগুলো কেমন ছিল, এরিস্টটল আসলে কি বক্তব্যগুলা দিয়েছে রাষ্ট্র সম্পর্কে, নাগরিক জীবন সম্পর্কে, আর আধুনিক রাষ্ট্রগুলা কেমন, মেইনলি তিনটা ফ্যাক্টর তুমি আলোচনা করবা। কয়টা ফ্যাক্টর? তিনটা ফ্যাক্টর এখানে তুমি আলোচনা করবা। এক নম্বরে হচ্ছে প্রাচীন নগর রাষ্ট্র নিয়ে একটা আলোচনা করবা, প্রাচীন নগর রাষ্ট্র নিয়ে একটা আলোচনা করবা, এরিস্টটলের মতবাদগুলো নিয়ে একটা আলোচনা করবা, এরিস্টটলের মতবাদ এটা নিয়ে একটু আলোচনা করবা, আর সর্বোপরি আধুনিক জাতি রাষ্ট্র নিয়ে একটু কথা বলবা। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ যেটা আছে আগাই নিবা।
প্রাচীন নগররাষ্ট্র কি ছিল, এই গ্রিসের নগররাষ্ট্রগুলো নিয়ে একটু কথা বলবা। এরিস্টটলের এই মাঝখানের যে স্লাইডটা আমি পড়াইছি, এরিস্টটল কি কি কথা বলছে এগুলো একটু দেখবা। আর আধুনিক জাতিরাষ্ট্রগুলা কেমন ছিল বা এখন আধুনিক জাতিরাষ্ট্রগুলা কেমন সেটা নিয়ে একটু এক্সপ্লেইন করবা। এই তিনটা ধারা, তিনটা প্যারাই সুন্দর করে লিখে দিবা, তাহলে কিন্তু তোমার ঘ নাম্বারের একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, বলো এটা বুঝতে পেরেছো? এই পরিণীতি সুশাসনের যে ক্রমবিকাশ, এটা কিভাবে আনসার করবা এটা বুঝতে পেরেছো কিনা বলো। এটা বুঝতে পারলে তোমাদের এই চ্যাপ্টার শেষে গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাড করে দেওয়া আছে। হ্যাঁ, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটা EM হোয়াইটের লেখা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই সিভিক্স প্লাস সিভিটাস সমান সমান সিভিক্স, এটা কি কি নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের আচরণ ও সংস্কৃতি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। তো এখানে সব গুরুত্বপূর্ণ এমসিকিউ আনসার সহকারে দেওয়া আছে। স্লাইডটা পড়ার পরে এই এমসিকিউ গুলো সলভ করবা, মানে বসে বসে একটু দেখবা, আনসার তো দেওয়া আছেই। হ্যাঁ, এমসিকিউ গুলো দেখার পরে তোমাদের যে বিষয়টা আছে, এই ক নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা কতে যেগুলো আসে, এই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু চোখ বুলাই নিতে পারো। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেওয়ার পরে খ নম্বরের যে প্রশ্ন আছে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো একটু কি করবা, এগুলো একটু চোখ বুলাই নিবা। এবং সর্বশেষে সিকিউ প্রশ্নগুলো একটু দেখবা। সবকিছু সাজানো গোছানো আছে, স্লাইডটা পড়বা, এমসিকিউ পড়বা, ক খ প্রশ্নগুলো দেখবা, আর সিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করবা এখান থেকে। হোপফুলি এটা তোমাদের একটা কমপ্লিট সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ গুলা সব আনসার দেওয়া আছে এখানে, আমার আলাদা করে পড়ানোর এমসিকিউ কিছু নাই। তোমরা আনসার গুলো দেখে দেখে এমসিকিউ গুলা কি করবা, পড়ে নিবা। আর এই যে সিকিউ গুলা যেখানে আছে, এই সিকিউ গুলা প্র্যাকটিস করবা। পরিণীতির এই অংশটা পড়ার পরে কি টাইপের সিকিউ আসতে পারে এগুলো একটু দেখবা। হ্যাঁ, যেমন তানভীর ও রাশেদ দুই বন্ধু, তারা দুজন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়েছে, রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা, এইসব বিষয় নিয়ে তানভীরের আগ্রহ বেশি। অন্যদিকে রাশেদ সবসময় মুদ্রা ব্যবস্থা, আয় ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বন্টন ইত্যাদি বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট, তাই কলেজে তারা পছন্দ মতো বিষয় নির্বাচন করে। তো তানভীর রাশেদের পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করে লক্ষ্য করলো বিষয় দুটি ভিন্ন হলেও উদ্দেশ্য এক। তাহলে এখানে আসছে কি, তানভীর রাশেদ কোন দুটি বিষয়ের প্রতি আগ্রহী তোমার পাঠ্য বইয়ের আলোকে নির্ণয় করো। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে ফুল যে সিলেবাস, ফুল বই থেকে আসছে। এখানে তানভীরের যে পছন্দের বিষয় সেটা হচ্ছে দেখো রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক। এই যে সংবিধান, নাগরিক, রাষ্ট্র, এগুলা কোন বিষয়টা নিয়ে আলোচনা করে, কোন বিষয়টা এগুলো নিয়ে আলোচনা করে বলো? এগুলো আলোচনা করে হচ্ছে পৌরনীতি। আর এই যে মুদ্রা ব্যবস্থা, আয় ব্যয়, বাজেট, এগুলো হচ্ছে অর্থনীতি আলোচনা করে। তো এই অর্থনীতির পার্টটা তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে নাই, এটা আসবে না। কিন্তু যে তানভীরের যে পঠিত বিষয় বা সাবজেক্ট, এইটা কোন বিষয়, এটা পরীক্ষায় আসতে পারে। তখন তুমি যে এটা মানে হচ্ছে পৌরনীতি, পৌরনীতি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ওই পৌরনীতির পরিধি, বিষয়বস্তু ওইটা লিখে দিবা। লিখে দিলে এখানে 3 মার্কস পাবা। তো এরকম আরো প্রশ্ন আছে যেগুলা সিলেবাসের ভিতরে আছে, শর্ট সিলেবাসে, শুধু এগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করব। তোমাদের এই অনেকগুলো সিকিউ আছে, নিজেরা প্র্যাকটিস করে নিবা। তাহলে হচ্ছে ক্লাস আজকেই শেষ করে দিই। তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, আর যদি স্পেসিফিক প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে কোনো কোশ্চেন থাকে একটু করতে পারো, আর প্রশ্ন না থাকলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করে দিব। হ্যাঁ, ক খ সিকিউর ক খ সবকিছুর আনসার দেওয়া আছে ভাই। পিডিএফ হচ্ছে তোমরা কমেন্ট করবা, পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাইলে সবাই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা পড়াশোনা করো ঠিক মতো, ইনশাল্লাহ আরেকদিন আরেকটা মেগা ক্লাসে আমাদের রিভিশনাল একটা ক্লাস আমরা নিব অন্য কোনো একটা অধ্যায় নিয়ে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।